হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ঋতু। ফিল্মিট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আজ আমি তোমাদের এক্সপ্লেইন করে শোনাবো হইচইয়ে নতুন থ্রিলার মার্ডার মিস্ট্রি ওয়েব সিরিজ কুমুদিনী ভবন। ফিল্মিট চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে আর বেল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমার আনা মুভি এক্সপ্লেনেশনের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে শুরু করা যাক এক্সপ্লেনেশন অফ কুমুদিনী ভবন। এই হলো আমাদের গল্পের কুমুদিনী ভবন, আর ইনি হলেন কুমুদিনী ভবনের মালকিন স্বাতিলেখা দেবী। ইনি এখন তার শ্বশুরবাড়ি কুমুদিনী ভবনে একটা লেডিস হোস্টেল চালু করেছেন। হোস্টেলের সব মেয়েরা স্বাতিলেখা দেবীকে জেঠিমা বলে ডাকে। আজকে এই হোস্টেলেরই একটি মেয়ে দুর্বার জন্মদিন, সেই নিয়ে পুরো হোস্টেল জুড়ে জন্মদিনের সাজু সাজু রব। দুর্বা আর জাহ্নবী একই রুম শেয়ার করে। ওদের কথোপকথনে আমরা বুঝতে পারি জাহ্নবী দুর্বাকে ভালোবাসে এবং কোনো একটা বিষয় নিয়ে তাদের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছে। সেই বিষয়টির কিছুটা হলো দুর্বা কোনো একটি ছেলের সাথে প্রেম করছে, যেটা জাহ্নবীর একেবারেই পছন্দ হচ্ছে না। কুমুদিনী ভবনের নিয়ম অনুযায়ী প্রত্যেকের জন্মদিনেই বাকিরা নিজের হাতে তাদের পছন্দ মতো এক একটা পদ রান্না করে যার জন্মদিন তাকে খাওয়ায়। সেই অনুযায়ী দুর্বাকেও সবাই নিজের হাতে রান্না করে নানা রকম পদ খাওয়াতে শুরু করে। সেই সময় দুর্বার ফোনে একটা মেসেজ আসায় দুর্বা বাইরের বারান্দায় গিয়ে দাঁড়ায়। আমরা দেখি স্বাতিলেখা দেবীর একমাত্র নাতি রিক ওপরের ছাদ থেকে দুর্বাকে দেখছে এবং তার পাঠানো মেসেজ পেয়েই দুর্বা বাইরে এসেছে। দুর্বার এক্সপ্রেশন দেখে আমরা বুঝতে পারি যে রিকের সাথে দুর্বার একটা ভালোবাসার সম্পর্ক আছে। সেই সময়ই জাহ্নবী ওখানে এসে দুর্বাকে নিজে হাতে চাউমিন বানিয়ে খাইয়ে দেয়। রিককে দেখে জাহ্নবীর এক্সপ্রেশন বুঝিয়ে দেয় যে দুর্বা আর জাহ্নবীর মধ্যে রিককে নিয়েই কথা কাটাকাটি হচ্ছিল। স্বাতিলেখা দেবীকে প্রণাম করে দুর্বা অফিসেই বেরোচ্ছিল, ঠিক তখনই হঠাৎ করে প্রচন্ড শরীর খারাপ হতে শুরু করে দুর্বার। সবাই বাইরে ছুটে এসে দুর্বাকে স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু প্রচন্ড ছটফট করতে করতে দুর্বা ওখানেই মারা যায়। হস্টেল থেকে থানায় ফোন করাতে সেখানে পুলিশ ফোর্স আসে। ইনি হলেন ইন্সপেক্টর মনীষা, ইনি হলেন কনস্টেবল গণেশ, আর ইনি হলেন ইন্সপেক্টর হোচি সরকার। হোচিবাবু চাকরিটা পুলিশ ডিপার্টমেন্টে পেলেও এইসব খুন খারাপি তদন্ত প্রমাণ ওনার ব্রেনের প্রথম স্তরটুকুও ভেদ করতে পারে না। বেসিক্যালি মোটা মাথার গোবর গণেশ ইন্সপেক্টর। সবারই মনে হয় এটা হয়তো নর্মাল কার্ডিয়াক অ্যারেস্ট। দুর্বার হয়তো কোনো অসুখ ছিল, পোস্টমর্টেমের পরেই সবটা জানা যাবে। কিন্তু সেদিন রাতে পোস্টমর্টেমের পর জানা যায় যে দুর্বার পেটে একটা স্ট্রং বিষ পাওয়া গেছে। এটা ঠিক কী বিষ সেটা ফরেন্সিকের পরেই জানা যাবে। ইতিমধ্যেই একটি মেয়ে আসে কুমুদিনী ভবনে থাকবে বলে। দুর্বাই নাকি ওকে এই হোস্টেলের অ্যাড্রেস দিয়েছে। মেয়েটির নাম অনুশ্রী। দুর্বা তার এক বন্ধুর পরিচিত, সেই সূত্রেই নাকি ওর দুর্বার সাথে আলাপ। কাকতালীয়ভাবে দুর্বার রেফারেন্সে আজকেই কারোর এই হোস্টেলে থাকতে আসাটা সবারই খুব অদ্ভুত লাগে। পুলিশ অনুশ্রীকে জানায় যে দুর্বা আজ সকালেই মারা গেছে। এটা শুনে অনুশ্রীও খুব শকড হয়। এইসব ঘটনার কারণে পুলিশ কিছুতেই রাজি হয় না নতুন করে এখানে কাউকে এই মুহূর্তে থাকতে দিতে। কিন্তু ইন্সপেক্টর মনীষার না থাকার সুযোগে অনুশ্রী ইন্সপেক্টর হোচিকে এই হোটেলে তাকে থাকতে দেওয়ার জন্য নানাভাবে কনভিন্স করার চেষ্টা করে। আমরা দেখি অনুশ্রী হাতের লেখা দেখে মানুষের চরিত্র বুঝতে পারে। মোটা মাথার ইন্সপেক্টর হোচিকে অনুশ্রী বলে যে এই হোস্টেলে থেকে সে এখানকার সমস্ত ইনফরমেশনগুলো ওনাকে দেবে। এই শর্তে ইন্সপেক্টর হোচি অনুশ্রীকে কুমুদিনী ভবনে থাকতে দিতে রাজি হয়। কিন্তু ইন্সপেক্টর হোচি এবং অনুশ্রী ওদের এই ইনফরমেশন দেওয়া নেওয়ার ব্যাপারটা অন্য কাউকে জানায় না। পুলিশের মত নিয়েই অনুশ্রী কুমুদিনী ভবনে এন্ট্রি পায়। এই মহিলার নাম হলো স্টেলা গোমস, রিকের নার্স। রিক আসলে মানসিকভাবে অসুস্থ, বাইপোলার ডিসঅর্ডার এবং আরও কিছু সমস্যা আছে তার। সেই কারণেই রিকের জন্য বাড়িতে নার্স রাখা হয়েছে। কিন্তু স্টেলার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যে এই ইনজেকশন দেবার ব্যাপারে নিশ্চয়ই কোনো সন্দেহজনক ব্যাপার আছে। তবে রিক কিন্তু কোনো প্রতিবাদ ছাড়াই সেই ইনজেকশনগুলো নিয়ে নেয়। পরের দিন ইন্সপেক্টর হোচি কুমুদিনী ভবনে আসে এক এক করে সবাইকে ইন্ট্রোগেট করবে বলে। আলাপ করে নেওয়া যাক হোস্টেলের বাকি মেম্বারদের সাথে। এই হলো পৌলমী, রঞ্জিতা, নেহা, মোনালিসা এবং বৈশাখী। ইনি হলেন হোস্টেলের পরিচারিকা চিত্রা নস্কর। ইন্সপেক্টর সবার থেকে জানতে চায় যে সেদিন দুর্বার জন্য কে কি রান্না করেছিল। মনীষা সবার থেকে শুনে শুনে রান্নার আইটেমগুলো নোট করে নেয়। সবাই পুলিশকে বলে যে দুর্বা খুব ভালো একটা মেয়ে ছিল। দুর্বা সবাইকে অনেক হেল্প করত।
মাসের শেষে কারোর টাকা দরকার পড়লে দুর্বাই ধার দিত। পাশের বস্তির ছেলে মেয়েগুলোকেও দুর্বা অনেক সাহায্য করত। দুর্বার কোনো শত্রু থাকতে পারে সেটা ওরা ভাবতেই পারে না। তবে জাহ্নবীর সাথে দুর্বার মাঝে মাঝেই ঝগড়া লেগে থাকত। জন্মদিনের দিন সকালে নেহা দুর্বাকে ডাকতে গিয়ে শুনতে পায় যে জাহ্নবী আর দুর্বা আবার কিছু একটা নিয়ে ঝগড়া করছে। দুর্বা জাহ্নবীকে বলছে যে জাহ্নবী একটা ক্রিমিনাল, বেশি বাড়াবাড়ি করলে দুর্বা সবাইকে সবকিছু বলে দেবে। বৈশাখী বলে যে সেও একদিন রাতে ঠিক এরকমই কিছু একটা কথা ওদের ঘরের বাইরে থেকে শুনতে পেয়েছিল। দুর্বা তখনও জাহ্নবীকে ক্রিমিনাল বলছিল। এছাড়াও ওরা জানায় যে দুর্বার সাথে রিকের বেশ কিছুদিন ধরেই একটা রিলেশন আছে, কিন্তু যেহেতু স্বাতিলেখা দেবী রিকের সাথে কারোর মেলামেশাটা পছন্দ করতেন না, তাই এই ব্যাপারটা ওদের মধ্যেই গোপন ছিল, স্বাতিলেখা দেবী জানতেন না। দুর্বা যখন ছাদে গিয়ে রিকের সাথে দেখা করত তখন পৌলমী পাহারা দিত। জন্মদিনের দিন সকালে দুর্বা আর রিক যখন ছাদে দাঁড়িয়ে কথা বলছিল তখন কেউ একটা আসছে শুনে পৌলমী ওদেরকে সতর্ক করেছিল। পৌলমী এটাও বুঝতে পেরেছিল যে ওদের মধ্যে কিছু একটা নিয়ে ঝগড়া হচ্ছে, তবে সেটা কি নিয়ে সেটা পৌলমী বুঝতে পারেনি, আর দুর্বাকে সেটা জিজ্ঞেস করার সুযোগটাও তারা আর পেল না। এদিকে রঞ্জিতা জানায় যে রিকের সাথে নাকি এর আগে জাহ্নবীরও একটা রিলেশন ছিল। মানসিকভাবে অসুস্থ ছেলের নাকি দুটো গার্লফ্রেন্ড শুনে ইন্সপেক্টর হোচি ব্যঙ্গের হাসি হাসেন। জাহ্নবী ইন্সপেক্টর হোচিকে বলে যে সে মাদক দ্রব্যের নেশা করে বলে দুর্বা তাকে ক্রিমিনাল বলতো, পুলিশে বলে দেওয়ার ভয় দেখাতো। এই নিয়ে তার সাথে দুর্বার ঝগড়া হতো ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে সে দুর্বাকে খুন করেছে। ইন্সপেক্টর হোচি স্বাতিলেখা দেবীর কাছে রিক আর দুর্বার সম্পর্ক নিয়ে প্রশ্ন করায় স্বাতিলেখা দেবী বলেন যে আগের দিন সকালেই তিনি প্রথমবার জানতে পেরেছিলেন ওদের সম্পর্কের কথা। দুর্বার রিকের সম্পর্কের কথা জেনে ওনার খুবই ভালো লেগেছিল। রিকের মানসিক সমস্যার কথা জেনেও যে দুর্বা ওর সাথে থাকতে চেয়েছিল এটা ভেবেই স্বাতিলেখা দেবী খুবই খুশি হয়েছিলেন। তিনি বলেন যে তিনি মনে করেন ভালোবাসা অনেক অসুখকে সারিয়ে দেয়। ওরা দুজনে যদি একসাথে ভালো থাকতে পারত তাহলে এর থেকে ভালো আর কি বা হতে পারত। ইন্সপেক্টর হোচি রিকের সাথে কথা বলতে চাওয়ায় স্বাতিলেখা দেবী বলেন যে রিক মানসিকভাবে অসুস্থ। রিককে জেরা করলে ওর মনের ওপর চাপ পড়তে পারে। পরের দিন রিকের ডাক্তার ডক্টর মজুমদার আসবেন। পুলিশের রিককে যা যা প্রশ্ন করার আছে তারা যেন সেটা ডক্টর মজুমদারের সামনেই করেন। ইন্সপেক্টর হোচি এবং তার টিম জাহ্নবীকেই সন্দেহ করতে শুরু করে, কারণ ওদের মনে হয় যে এটা একটা ত্রিকোণ প্রেমের খুন হতেই পারে। যেহেতু দুর্বার ঘরটা পুলিশ তালাবন্ধ করে রাখতে বলেছে, তাই অনুশ্রীকে যে ঘরে থাকতে দেওয়া হয়েছিল সেই ঘরেই জাহ্নবীকে শিফট করা হয়। সেদিন রাতে অনুশ্রী শুনতে পায় যে জাহ্নবী কাউকে একটা ফোনে বলছে যে 1 ঘন্টা পরে হোস্টেলের পেছন দিকে আসতে কিছু একটা আদান প্রদান হবে। ফোনটা করার পর জাহ্নবী তার নিজের জায়গায় শুয়ে পড়ে। এই সুযোগে অনুশ্রী ওয়াশরুমে গিয়ে ইন্সপেক্টর হোচিকে ফোন করে জানায় যে 1 ঘন্টার মধ্যেই হোস্টেলের পেছন দিকে আসতে, কারণ সেখানে নিশ্চয়ই কেউ একটা আসবে জাহ্নবীর সাথে কিছু একটা আদান প্রদান করতে। ঠিক 1 ঘন্টা পরে জাহ্নবী হোস্টেলের পেছন দিকে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে যায়। অনুশ্রীও ওকে ফলো করে এবং ইন্সপেক্টর হোচিকে সব ইনফরমেশন দিতে থাকে। অনুশ্রীর কথা মতো হোস্টেলের পেছন দিকে গিয়ে পুলিশরা একটি ছেলেকে হাতে নাতে আটক করে। ছেলেটির ব্যাগ থেকে প্রায় কয়েক লাখ টাকার অবৈধ মাদক দ্রব্য পাওয়া যায়। এদিকে আশেপাশে আরও কেউ আছে কিনা খুঁজতে গিয়ে পুলিশরা একটা ডেড বডি পড়ে থাকতে দেখে, আবার একটা মৃত্যু। বডিটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা ক্লিয়ার কেস অফ মার্ডার। ওই ছেলেটি জানায় যে এই মহিলাটি হোস্টেলের সামনে চায়ের দোকানটা চালায়, ওনার নাম পার্বতী। পুলিশরা ওই ছেলেটাকে আটক করে। ছেলেটা জানায় যে সে শুধু জাহ্নবীর থেকে ওই ব্যাগটা আনতে গেছিল, সে কাউকে খুন করেনি। আর ওই চায়ের দোকানের মহিলাটি মানে পার্বতী ওর কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য কিনত, তাই সে পার্বতীকে চেনে। কুমুদিনী ভবনে সবার মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই জাহ্নবীকেই সন্দেহ করে দুর্বার আর পার্বতীর খুনের জন্য। পুলিশ জাহ্নবীকে থানায় নিয়ে আসে ইন্টারোগেট করার জন্য। জাহ্নবী বলে যে ওই ছেলেটা তার মাদক দ্রব্যের সাপ্লায়ার ছিল। বাইরে পুলিশ চেকিং চলছিল বলে ওই ছেলেটি তার কিছুটা প্রোডাক্ট জাহ্নবীর কাছে সেফ ডিপোজিট হিসেবে রেখেছিল। সকালেই সেটা ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু কুমুদিনী ভবনে সকালবেলায় পুলিশ থাকার কারণে জাহ্নবী ছেলেটিকে সকালে না ডেকে রাতে ডাকে। কিন্তু এই খুনগুলোর সাথে জাহ্নবীর কোনো সম্পর্ক নেই।
পুলিশরা পার্বতীর বস্তিতে গিয়ে দেখে যে বস্তির মতো একটা পরিবেশে থাকলেও পার্বতীর ঘর থেকে মনে হচ্ছে সে ইদানিংকালে বেশ ভালোই ইনকাম করত। তার আলমারি থেকে একটা সোনার দুল পাওয়া যায়, কিন্তু সেই ক্যাশমের মতো লেখা আছে এম সাহা। ইন্সপেক্টর হোচি বস্তির একজনকে এই ব্যাপারে জিজ্ঞেস করতে সে বলে যে পার্বতী তো কুন্ডু, সাহা নয়। তার মানে এই দুলটা পার্বতী কেনেনি। কনস্টেবল বলে যে ক্যাশ মেমোটা নিয়ে দোকানে খোঁজ করলেই জানা যাবে যে দুলটা কার নামে কেনা হয়েছে। পার্বতীর ক্রাইম স্পটে গিয়ে খোঁজাখুঁজি করতে অনুশ্রী একটা এয়ারপড খুঁজে পায়। এদিকে জাহ্নবী প্রাইম সাসপেক্ট হওয়া সত্ত্বেও ওপর মহলের চাপে তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ আসে, কারণ জাহ্নবীর ওপর মহলে অনেক সোর্স আছে। অনুশ্রী ওই এয়ারপডটা ইন্সপেক্টর হোচিকে দেয়। অনুশ্রী বলে যে একেবারে ক্রাইম সিনেই এই এয়ারপডটা পড়েছিল। মোটা মাথার ইন্সপেক্টর হোচি বুঝতেই পারে না যে এই এয়ারপডটা নিয়ে সে কি করবে। অনুশ্রী ইন্সপেক্টর হোচির ওপর খুব রেগে গিয়ে বলে যে সাইবার এক্সপার্টকে দিয়ে বের করতে হবে যে এই ডিভাইসটা লাস্টে কোন ফোনের সাথে কানেক্ট হয়েছিল। তারপর সেই ফোনটাকে লোকেট করে দেখতে হবে যে ডিভাইসটা কার। অনুশ্রীর কথাগুলো শুনে ইন্সপেক্টর হোচি অবাক হয়ে গিয়ে বলে যে আপনি কি গোয়েন্দাগিরির ট্রেনিংও নিয়েছেন নাকি? অনুশ্রী বলে যে এইটুকু গোয়েন্দাগিরি ওয়েব সিরিজ দেখলেই শেখা যায়। রিককে দেখতে ডক্টর মজুমদার কুমুদিনী ভবনে আসে। স্বাতিলেখা দেবীকে তিনি বলেন যে দুর্বার মৃত্যুর কারণে রিকের ওপর প্রচণ্ড মানসিক চাপ পড়েছে, তাই রিককে আর বাড়িতে রাখা ঠিক হবে না। ওর একটা 24 ঘন্টা মেডিকেল অবজারভেশন দরকার, তাই তিনি রিককে একটা ক্লিনিকে শিফট করবেন। সেই সময়ই স্টেলা এসে জানায় যে রিকের সাথে কথা বলতে নিচে পুলিশ এসেছে। ইন্সপেক্টর হোচি রিককে জিজ্ঞেস করে যে জন্মদিনের সকালে দুর্বার সাথে রিকের ঝগড়ার কারণটা কি ছিল। রিক বলে সে সোশ্যাল মিডিয়ায় জাহ্নবীর একটা ছবিতে লাভ রিয়াক্ট দিয়েছিল, কিন্তু দুর্বার সেটা একদম পছন্দ হয়নি। এটা নিয়েই ওদের মধ্যে সামান্য কথা কাটাকাটি হচ্ছিল। ইন্সপেক্টর হোচি জিজ্ঞেস করেন যে পৌলমী যখন সিগন্যাল দিয়ে ওদের জানিয়েছিল যে কেউ একটা আসছে, তারপরেও কি করে রিকের ঠাম্মা ওদের দুজনকে একসাথে দেখে ফেলল। রিক বলে যে দুর্বা সেদিন বলেছিল সে আর লুকিয়ে লুকিয়ে প্রেম করতে পারছে না। দুর্বা চায় যে সে যে রিককে ভালোবাসে এটা সবাই জানুক। সেই কারণে দুর্বা সেদিন ইচ্ছে করেই রিককে জড়িয়ে ধরেছিল, আর সেটাই রিকের ঠাম্মা দেখে ফেলেছিল। ইন্সপেক্টর হোচি আলাদা করে ডক্টর মজুমদারকে রিকের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন যে রিক গর্ভে থাকাকালীনই তার মা প্রচুর পরিমাণে মাদক দ্রব্যের নেশা করত। সেই কারণে জন্মের পর থেকেই রিকের মধ্যে বাইপোলার ডিসঅর্ডার এবং আরও কিছু মানসিক সমস্যা আছে। গণেশ ইন্সপেক্টর হোচিকে ফোন করে জানায় যে পার্বতীর ঘর থেকে পাওয়া সোনার কানের দুলটা যেখান থেকে কেনা হয়েছে সেই দোকানের সিসিটিভি ফুটেজ চেক করে দেখা গেছে যে মোনালিসা এই দুলটা কিনেছিল। এটা জানার পরই পুলিশ ফোর্স কুমুদিনী ভবন থেকে মোনালিসাকে অ্যারেস্ট করে। এদিকে স্টেলা খুব ভয় পেয়ে কাউকে একটা ফোন করে বলে যে পুলিশ মোনালিসাকে তুলে নিয়ে গেছে। এরপর সবকিছু জানাজানি হয়ে গেলে তার তো অনেক বড় বিপদ হয়ে যাবে, তাদেরকে কিছু একটা করতেই হবে। স্টেলা যখন ফোনে কথা বলছিল তখন পাশ থেকে অনুশ্রী সব কথা শুনতে পেয়ে স্টেলাকে জিজ্ঞেস করে যে সে কি নিয়ে কথা বলছিল, পুলিশ কি জেনে যাবে। স্টেলা কিছু বলতে না চাইলে অনুশ্রী পুলিশকে সবকিছু জানিয়ে দেবে বলে স্টেলাকে ব্ল্যাকমেল করে। ঠিক সেই সময় ওপর থেকে সবাই আগুন আগুন বলে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে অনুশ্রী দৌড়ে ওপরে গিয়ে দেখে যে রিক দুর্বার একটা ছবি এঁকেছিল সেটাতেই আগুন লাগিয়ে দিয়েছে। চিত্রা কোনো মতে আগুনটাকে নেভানোর চেষ্টা করে। এসব মিটতেই অনুশ্রী স্টেলার ফোনের কথা মনে পড়ে। সে দৌড়ে নিচে গিয়ে সারা বাড়ি খুঁজেও স্টেলাকে খুঁজে পায় না। অনুশ্রী তখন ইন্সপেক্টর হোচিকে ফোন করে জানায় যে স্টেলা নিশ্চয়ই কিছু একটার সাথে জড়িত আছে। পুরো ঘটনাটা অনুশ্রী ইন্সপেক্টর হোচিকে ডিসক্রাইব করে বলে যে এক্ষুনি স্টেলার ফোন নাম্বারটা লোকেট করতে, কারণ অনুশ্রী শিওর যে স্টেলা কুমুদিনী ভবন থেকে পালিয়েছে। এই ঘটনার কিছুক্ষণ পরেই একটা খালের ধারে স্টেলার ডেড বডি খুঁজে পাওয়া যায়। পরপর ঘটে যায় 3টে খুন। রহস্য ঘনীভূত হতেই থাকে। কুমুদিনী ভবন ঘিরে পরপর 3টে মৃত্যু ঘটে যাওয়ায় চারিদিকে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। হোস্টেলের বাকি সবাইও খুবই ভয় পেয়ে যায় এই ঘটনায়। পরপর এতগুলো মৃত্যুতে রিকের মধ্যেও অনেক অস্থিরতা শুরু হয়। ডক্টর মজুমদারের রিককে ক্লিনিকে শিফট করার প্রস্তাবে স্বাতিলেখা দেবী প্রথমে সেরকম রাজি না হলেও এখন রিকের অবস্থা থেকে তার মনে হয় যে রিককে সত্যিই ক্লিনিকে ভর্তি করাই উচিত। মোনালিসাকে পুলিশ জিজ্ঞেস করে যে একটা চাওয়ালির বাড়িতে মোনালিসার সোনার কানের দুলটা কিভাবে গেল। পুলিশের জেরাতে মোনালিসা জানায় যে কয়েক বছর আগে সে একটা স্পা সেন্টারে কাজ করত।
প্রয়োজনে তাকে কাস্টমারদের বাড়িতেও যেতে হতো। এটা শুনে ইন্সপেক্টর মনীষা বুঝতে পারে যে মোনালিসা আগে একজন এসকর্ট ছিল। মোনালিসা বলে যে ওই চাওয়ালি পার্বতী তার গ্রামেরই মেয়ে। পার্বতীর সূত্রেই মোনালিসা এই কুমুদিনী ভবনের সন্ধান পেয়েছিল। মোনালিসার এই কাস্টমারদের বাড়িতে যাওয়ার ব্যাপারটা কোনো না কোনোভাবে পার্বতী জানতে পেরেছিল। তাই প্রত্যেক মুহূর্তে সে মোনালিসাকে ব্ল্যাকমেল করত যে এই কথাটা সে তার সারা গ্রামে রটিয়ে দেবে। নিজের মুখ বন্ধ রাখার জন্য পার্বতী প্রত্যেক মাসে মোনালিসার থেকে টাকা নিত। সেই রকমই আগের মাসে সে মোনালিসার সোনার কানের দুলটা নিয়েছিল। মোনালিসা বলে যে পার্বতী একটা খুবই খারাপ জঘন্য মহিলা। মোনালিসার ওর ওপর ভীষণ রাগ ছিল, কিন্তু তাই বলে সে পার্বতীকে কখনোই খুন করতে পারে না, খুন করেও নি। ইন্সপেক্টর হোচি হঠাৎ করেই পুলিশ ফোর্স নিয়ে কুমুদিনী ভবনে এসে অনুশ্রীকে অ্যারেস্ট করে এবং বাকি সবাইকে বলে যে এরপর থেকে কেউ যেন কুমুদিনী ভবন থেকে না বেরোয়। তখন স্বাতিলেখা দেবী ইন্সপেক্টর হোচিকে বলে একটু পরেই তো ডক্টর মজুমদার আসবেন রিককে ক্লিনিকে নিয়ে যাওয়ার জন্য। এটা শুনে ইন্সপেক্টর হোচি গণেশকে বলে যে ডাক্তারবাবুর ফোন নাম্বারটা নিয়ে তাকে ফোন করে বলতে যে আগে তাকে থানায় এসে ক্লিনিকের অ্যাড্রেস দিয়ে ইন্সপেক্টর হোচির সাথে দেখা করতে হবে, তারপরেই যেন সে রিককে কুমুদিনী ভবন থেকে পিক আপ করে ক্লিনিকে নিয়ে যায়। ইন্সপেক্টর হোচি স্বাতিলেখা দেবীকে বলে যে ওপরওয়ালার নির্দেশে জাহ্নবীকে থানা থেকে রিলিজ করে দেওয়া হচ্ছে, তাই যতদিন না এই কেসগুলো সলভ হচ্ছে ততদিন জাহ্নবী এই কুমুদিনী ভবনেই থাকবে। বাইরে 24 ঘন্টা পুলিশ পোস্টিং দেওয়া আছে, তারা জাহ্নবীর ওপর নজর রাখবে। থানায় যাওয়ার পর অনুশ্রী ইন্সপেক্টর হোচিকে বলে তাকে থানায় নিয়ে আসার কারণটা কি সে জানতে পারে। হোচি বলে এই প্রথম তার মাথাটা ঠিকঠাক কাজ করেছে। স্টেলা যে কাউকে একটা ফোন করে কোনো ষড়যন্ত্রের কথা বলছিল সেটা অনুশ্রী শুনে ফেলেছে, তার মানে এতক্ষণে নিশ্চয়ই ফোনের ওপারে যে ছিল সেও জেনে গেছে যে অনুশ্রী স্টেলার কথাগুলো শুনে ফেলেছে, তার মানে নেক্সট টার্গেট নিশ্চয়ই অনুশ্রী। তাই সে কায়দা করে অ্যারেস্ট করার নামে অনুশ্রীকে থানায় নিয়ে এলো সুরক্ষিত রাখার জন্য। ইন্সপেক্টর হোচির কথা শুনে অনুশ্রী খুব রেগে যায়। সে বলে সে তো জানে এর পরের টার্গেট সে নিজেই, নিজের রক্ষা সে নিজেই করতে পারত, কিন্তু এই যে এখন ইন্সপেক্টর হোচি তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে এলো, এরপর তো কেউ আর তাকে বিশ্বাসই করবে না, তাহলে সেই ইনফরমেশনগুলো জোগাড় করবে কি করে। ইতিমধ্যেই ডক্টর মজুমদার ইন্সপেক্টর হোচির সাথে দেখা করতে আসেন। ইন্সপেক্টর হোচি ডক্টরের থেকে ক্লিনিকের অ্যাড্রেসটা চায়। এটা শুনেই ডক্টরের মুখের এক্সপ্রেশনটা কেমন যেন একটা পাল্টে যায়। একটা ডায়েরিতে তিনি ক্লিনিকের অ্যাড্রেসটা লিখে দেন। ওদিকে ডক্টর মজুমদার যখন থানা থেকে বেরিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই পার্বতীর ক্রাইম স্পট থেকে পাওয়া এয়ারপডটা অন হয়ে গিয়ে ওপার থেকে একটা মহিলা কণ্ঠস্বর শোনা যায়। আবার সেই সময় ডক্টর মজুমদারও তার ফোনে কথা বলতে থাকেন এবং তার কথা শুনে আমরা বুঝতে পারি যে তিনি ফোনের ওপারের মানুষটির কথাটা শুনতে পাচ্ছেন না। যে কনস্টেবলের কাছে এয়ারপডটা ছিল সে পুরো ব্যাপারটা ইন্সপেক্টর হোচি এবং ইন্সপেক্টর মনীষাকে জানায়। সেই সময়ই অনুশ্রীও বাইরে চলে আসায় ইন্সপেক্টর হোচি অনুশ্রীকেও পুরো ব্যাপারটা খুলে বলে। অনুশ্রী বলে তার মানে সেই সময় নিশ্চয়ই এই ক্যাম্পাসে থাকা কারোর ফোনের সাথে এই এয়ারপডটা কানেক্ট হয়ে গেছিল। মনীষা বলে যে সেটা কি করে হতে পারে, এয়ারপডটা তো আগে ফোনের সাথে পেয়ার করতে হয়। অনুশ্রী বলে ঠিক তাই, তার মানে এই ক্যাম্পাসে সেই সময় এমন কেউ ছিল যার ফোনের সাথে এই এয়ারপডটা আগে থেকেই পেয়ার করা ছিল, তাই সেই সময় এটা অটো কানেক্ট হয়ে গেছিল। অনুশ্রী ইন্সপেক্টর হোচিকে থানার সিসিটিভি ফুটেজটা চেক করতে বলে। এদিকে ডক্টর মজুমদার এবং তার অ্যাসিস্ট্যান্ট রিককে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স নিয়ে কুমুদিনী ভবনে আসেন। স্বাতিলেখা দেবী ওনাদের সাথে যেতে চাইলে ডক্টর মজুমদার তাকে যেতে বারণ করে, কিন্তু স্বাতিলেখা দেবী বারবার যাওয়ার জন্য জোর করাতে অনিচ্ছা থাকা সত্ত্বেও ডক্টর মজুমদার তাকে গাড়িতে তুলতে বাধ্য হয়। ডক্টর মজুমদার এবং তার অ্যাসিস্ট্যান্টের এক্সপ্রেশন দেখে আমরা বুঝতে পারি যে নিশ্চয়ই এর মধ্যে অন্য কোনো রহস্য আছে। এদিকে সিসিটিভি ফুটেজ থেকে অনুশ্রী বুঝতে পারে যে ডক্টর মজুমদারের ফোনটাই সেই মুহূর্তে ওই এয়ারপডটার সাথে কানেক্ট হয়ে গেছিল। অনুশ্রী বলে কুমুদিনী ভবনের বাইরে পোস্টিং থাকা কনস্টেবলকে ফোন করে জিজ্ঞেস করতে যে অ্যাম্বুলেন্স বেরিয়ে গেছে কিনা। মনীষা ফোন করে জানতে পারে যে অ্যাম্বুলেন্সটা বেরিয়ে গেছে এবং সঙ্গে স্বাতিলেখা দেবীও গেছে। ওরা ঠিক করে যে ডক্টর মজুমদার যে অ্যাড্রেসটা লিখে দিয়েছেন সেই অ্যাড্রেসে যাবে, কিন্তু অনুশ্রী ডক্টর মজুমদারের হাতের লেখা দেখে বলে যে উনি যদি সত্যি খুনি হন তাহলে এই ক্লিনিকের অ্যাড্রেসটা ভুল,
আবার এটাও ঠিক যে এই হাতের লেখাটা যার সে খুনি হলেও হতে পারে। অনুশ্রী বলে, এখন যদি ডক্টর মজুমদারকে ফোন করা হয় তাহলে তিনি কাউকেই ছাড়বেন না। একজন বৃদ্ধা মহিলা, আরেকজন মানসিকভাবে অসুস্থ। তাই পুলিশ ফোর্স ডক্টর মজুমদারের ফোন নাম্বার লোকেট করে অ্যাম্বুলেন্সটাকে ফলো করতে থাকে। এদিকে ডক্টর মজুমদার স্বাতিলেখা দেবীকে একটা মন্দির কমিটির সেবা সদনে বেঁধে রেখে রিককে নিয়ে পালাবার ফন্দি করছিল। ঠিক সেই সময়ই পুলিশ ফোর্স মন্দিরটিতে পৌঁছে যায়। তারা স্বাতিলেখা দেবীকে উদ্ধার করে, কিন্তু ততক্ষণে ডক্টর মজুমদার রিককে নিয়ে পালিয়ে গেছে। তার পেছনে ফলো করে অনুশ্রী এবং পুলিশ ফোর্স ডক্টর মজুমদারকে অ্যারেস্ট করে। পুলিশের জেরাতে ডক্টর মজুমদার বলে যে ঔরঙ্গাবাদে রিকের মায়ের বাপের বাড়ি, বিখ্যাত মজুমদার পরিবার। উনি সেই পরিবারের ফ্যামিলি ফিজিশিয়ান এবং খুব কাছের বন্ধু ছিলেন। মজুমদার পরিবারে সেই সময় রিকের মা ছাড়া আর কোনো উত্তরাধিকারী ছিল না। রিকের বাবার সাথে বিয়ে হওয়ার 1 বছর পরেই রিকের জন্ম হয়, কিন্তু দিনে দিনে তাদের সম্পর্কের মারাত্মক অবনতি হতে থাকে। তারা দুজনেই প্রত্যেক মুহূর্তে হিংস্র পশুর মতো ঝগড়াঝাটি করত। রিকের মা এবং রিকের বাবা দুজনেই প্রচুর পরিমাণে দামি দামি মাদকদ্রব্যের নেশা করত। রিকের মা রিকের বাবাকে কলকাতায় তার নিজের বাড়িতে অর্থাৎ স্বাতিলেখা দেবীর কাছে আসতে দিতেন না। কিন্তু একদিন কলকাতায় এসেই দুজনে মিলে ঝগড়া করতে করতে হঠাৎই রিকের বাবা অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তার কিছুদিন পর রিকের মাও মাদকদ্রব্যের ওভারডোজে মারা যায়। ঔরঙ্গাবাদে মজুমদার পরিবারের বিশাল সম্পত্তি, প্রায় 100 কোটির বেশি তো হবেই। তার একমাত্র উত্তরাধিকারী এখন রিক। সেখানে রিককে দেখার কেউ ছিল না বলে তিনি রিককে কলকাতায় স্বাতিলেখা দেবীর কাছে নিয়ে আসেন। কারণ রিকের 25 বছর বয়স হওয়া অবধি তার রিককে কাবুতে রাখতেই হতো। সেই কারণেই তিনি ভুলভাল ওষুধ আর ইঞ্জেকশন দিয়ে রিককে পাগল বানিয়ে রাখতে চেয়েছিলেন। তাই তিনি স্টেলাকে কুমুদিনী ভবনে নার্সিংয়ের কাজে পাঠিয়েছিলেন। টাকার লোভে স্টেলা ডক্টর মজুমদারের সব কথা শুনত। রিকের আসলে কোনো মানসিক রোগ নেই, এগুলো সবই ওষুধ এবং ইঞ্জেকশনের সাইড এফেক্ট। আর 2 দিন পরেই রিকের জন্মদিন ছিল, 25 বছরের জন্মদিন। তিনি ভেবেছিলেন রিককে ঔরঙ্গাবাদ কোর্টে নিয়ে গিয়ে শৈশাবুত করিয়ে আনবেন। তারপরেই ওই 100 কোটির সম্পত্তিটা ডক্টর মজুমদারের হয়ে যেত। এতগুলো বছর ধরে তিনি রিককে এমনভাবে কাবু করে রেখেছেন যে তিনি যা বলতেন রিক তাই শুনত। যেহেতু 2 দিন পরেই রিকের 25 বছরের জন্মদিন, তাই এই সময় তার রিককে ঔরঙ্গাবাদে নিয়ে যেতেই হতো। সেই কারণেই তিনি আগের দিন রাতে স্টেলাকে ফোন করে হোস্টেলের পেছন দিকে ডেকেছিলেন। একটা স্ট্রং ইঞ্জেকশন দিয়েছিলেন সেটা রিককে ইনজেক্ট করার জন্য। ওটা নেওয়ার কারণেই রিকের ব্যবহারে আর আচরণে আরও গন্ডগোল শুরু হয়। আর সেই অজুহাতেই তিনি রিককে ক্লিনিকে নিয়ে যাওয়ার নাম করে কুমুদিনী ভবন থেকে বার করে নিতেন। কিন্তু স্টেলাকে ইঞ্জেকশনটা দেওয়ার সময় পার্বতী ওদের সব কথা শুনে ফেলে ব্ল্যাকমেল করতে শুরু করে। সেই কারণেই ডক্টর মজুমদারের হাতে পার্বতীকে মরতে হয়। পার্বতীর বডিটাকে ওই জায়গায় রাখার সময় তার পকেট থেকে এয়ারপডটা পড়ে গেছিল। অনুশ্রীর হাত থেকে পালিয়ে খুব ভয় পেয়ে স্টেলা সেদিন বাঁচার আশায় ডক্টর মজুমদারের সাথে দেখা করেছিল, কিন্তু সেটাই তার মৃত্যুর কারণ হলো। ডক্টর মজুমদার বুঝেছিলেন যে স্টেলা এখন তার জন্য বিপদ ডেকে আনবে, তাই তিনি স্টেলাকে গাড়ির মধ্যেই শেষ করে দেন। তারপর ওর বডিটা ওই খালের ধারে ফেলে আসেন। ইন্সপেক্টর হোচি ডক্টরকে জিজ্ঞেস করেন যে তিনি দুর্বাকে কেন খুন করলেন। ডক্টর মজুমদার বলেন যে দুর্বাকে তিনি খুন করেননি। পুলিশ ডক্টর মজুমদারের কথা বিশ্বাস করতে না চাইলে তিনি আবারও বলেন যে দুর্বাকে তিনি মারেননি। যে খুনগুলো তিনি করেছেন সেগুলো তিনি স্বীকার করেছেন। 2টো খুনের শাস্তিও যা, 3টে খুনেরও তাই। সুতরাং ওনার আর কিছুই লোকাবার নেই। কিন্তু দুর্বাকে তিনি সত্যিই মারেননি। সেদিন বিকেলে ইন্সপেক্টর হোচি অনুশ্রীকে বেশ একটা কেস সলভ করে ফেলার সেলিব্রেশন মুড নিয়ে বলে যে তিনি অনুশ্রীকে ট্রিট দিতে চান। ডক্টর মজুমদারই নিশ্চয়ই দুর্বাকে মেরেছেন। 2টো খুন স্বীকার করেও যে কেন উনি দুর্বার খাবারে বিষ দেওয়ার ব্যাপারটা স্বীকার করছেন না কে জানে। স্বীকার করে নিলেই তো কেসটা ক্লোজ হয়ে যায়। অনুশ্রী হোচির ওপর খুব রেগে গিয়ে বলে যে তারই উচিত বিষ খেয়ে মরে যাওয়া। একটা বাচ্চা মেয়ে খুন হয়েছে, তার খুনিকে এখনো ধরতে না পেরেই ইন্সপেক্টর হোচি বেহায়ার মতো সেলিব্রেশনের কথা বলছে। রাগ করে অনুশ্রী ওখান থেকে উঠে চলে যায়। সেদিন রাতে অনুশ্রী রিকের ঘরে আসে। কথায় কথায় সে রিকের কাছ থেকে জানতে পারে যে জাহ্নবীর সাথে রিকের কোনো সম্পর্ক ছিল না। রিক শুধু দুর্বাকেই ভালোবাসত, আর জাহ্নবী সেটা সহ্য করতে পারত না।
অনুশ্রী রিককে বলে যে তার সাথে প্রেম করতে, কারণ অনুশ্রী দেখতে চায় যে রিক যদি অনুশ্রীর সাথে প্রেম করে তাহলে জাহ্নবী কি বলে। তখন রিক বলে যে সে আর কোনোদিনও কাউকে ভালোবাসার চেষ্টাও করবে না। রিক যাদেরকেই ভালোবাসে তারাই হারিয়ে যায়। রায়া, দুর্বা সবাই হারিয়ে গেছে। রিককে থামিয়ে দিয়ে অনুশ্রী জিজ্ঞেস করে যে রিক রায়া বলে একটি মেয়ের নাম বলল, সে কে? রিক বলে যে রায়া রঞ্জিতার বন্ধু ছিল, ওরা দুজন দুজনকে ভালোবাসত, কিন্তু রায়াও একদিন রিককে ছেড়ে চলে যায়। রিকের বলা এই কথাটা কনফার্ম হতেই অনুশ্রী কথার ছলে রঞ্জিতাকে রিকের সাথে রায়ার সম্পর্কের ব্যাপারটা জিজ্ঞেস করে। রঞ্জিতা বলে সেসব তো বছর 2 আগেকার কথা। রায়া রঞ্জিতার বন্ধু ছিল, তার সাথে দেখা করতে রায়া মাঝে মাঝেই এই হোস্টেলে আসত। এখান থেকেই রায়ার সাথে রিকের আলাপ হয়। রঞ্জিতার চিংড়ি মাছে অ্যালার্জি ছিল। হঠাৎ একদিন ওর অফিস থেকে খবর এলো যে রায়া নাকি ওই চিংড়ি মাছে অ্যালার্জি হয়েই হার্ট অ্যাটাক করে মারা গেছে। স্বাতিলেখা দেবী সবটাই জানতেন, কিন্তু উনি হোস্টেলের সবাইকে বলেছিলেন যে রিকের যা মানসিক অবস্থা তাতে এই কথাটা জানলে তার আরও ক্ষতি হবে। সেই কারণে রায়ার মারা যাওয়ার কথাটা কেউ কোনোদিনও রিককে জানায়নি। অনুশ্রী রঞ্জিতাকে জিজ্ঞেস করে যে রায়ার বাড়ির কোনো অ্যাড্রেস পাওয়া যাবে কিনা। রঞ্জিতা বলে যে রায়া এখানে ওর মামার বাড়িতে থাকতো, সেই অ্যাড্রেসটা রঞ্জিতার কাছে আছে। রঞ্জিতার থেকে অ্যাড্রেসটা নিয়ে অনুশ্রী আর ইন্সপেক্টর হোচি রায়ার মামার সাথে দেখা করে। রায়ার মামা বলে যে চিংড়ি মাছে রায়ার ভীষণ অ্যালার্জি ছিল। এই অ্যালার্জি নিয়ে রায়া এতটাই ভয় থাকতো যে বাড়িতে চিংড়ি, কাঁকড়া এসবও ঢুকতেই দিত না। ইচ্ছে করে সে কখনোই চিংড়ি মাছ খেতে পারে না। কেউ নিশ্চয়ই জোর করে ওকে চিংড়ি মাছ খাইয়ে দিয়েছে। এই কথাটা তিনি আগেও বারবার বলতে চেয়েছেন, কিন্তু পুলিশ বা অফিসের লোকজন কেউই তার কথা শুনতে চায়নি। অনুশ্রী বলে এরকমও হতে পারে যে কেউ চিংড়ি মাছটা ওকে এমনভাবে খাইয়েছে যে রায়া বুঝতেই পারেনি ও চিংড়ি মাছ খাচ্ছে। এরপর ওরা দুজনে মিলে রায়ার অফিসে যায়। সেখানে গিয়ে ওরা জানতে পারে যে আগে রায়া অফিসের সামনের হোটেল থেকেই খাবার খেত, কিন্তু মারা যাওয়ার দিন 7 আগে সে একটা হোম ডেলিভারি থেকে খাবার নেওয়া শুরু করেছিল। অফিসের বাকি সবাইও ওখান থেকে খাবার নিয়েছিল, ভালো খাবার ছিল। রায়া যেদিন মারা যায় সেদিন ওই হোম ডেলিভারির খাবারই খেয়েছিল। রায়া বলেছিল যে ওর কোনো এক বন্ধুর থেকে ও এই হোম ডেলিভারির সন্ধান পেয়েছে। অনুশ্রী ওই মহিলাকে জিজ্ঞেস করে যে সেদিনকার মেনুতে চিংড়ি মাছ ছিল কিনা। মহিলাটি বলেন যে রায়া যেদিন মারা যায় সেদিন শনিবার ছিল, আর শনিবার ওই হোম ডেলিভারি থেকে নিরামিষ খাবার দেওয়া হতো। ওনাকে সেদিন মোচার তরকারি দেওয়া হলেও রায়াকে পটলের দোরমা দেওয়া হয়েছিল। সেদিন এই হোম ডেলিভারির রান্না নিয়ে কথা বলতে বলতেই হঠাৎ করে রায়া খুব অসুস্থ হয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ। অনুশ্রী ওই মহিলার কাছে হোম ডেলিভারির নাম্বার এবং রায়ার যে বন্ধু এই হোম ডেলিভারির সন্ধান দিয়েছিল সেই বন্ধুর নাম্বারটা চায়। মহিলাটি বলেন যে তার কাছে শুধু হোম ডেলিভারির নাম্বারটাই আছে। ইন্সপেক্টর হোচি তার ডিপার্টমেন্টকে সেই নাম্বারটা 2 বছর আগে কার নাম ঠিকানায় ছিল সেটা বের করতে বলে। অনুশ্রী বলে যে সে গুগল করে দেখেছে চিংড়ি মাছকে রান্না করার আগে যদি 2 ঘন্টার মতো দুধের মধ্যে ভিজিয়ে রাখা যায় তাহলে চিংড়ি মাছের সব রকম স্বাদ গন্ধ চলে যায়। তারপর যদি সেটাকে বেটে পটলের দোরমার মধ্যে ঢুকিয়ে দেওয়াও হয় তাহলে কেউই বুঝতে পারবে না যে সে চিংড়ি মাছ খাচ্ছে। ইতিমধ্যেই ইন্সপেক্টর হোচির ফোনে হোম ডেলিভারির অ্যাড্রেসটা চলে আসে। ওরা দুজনে ওই অ্যাড্রেসে যায়। সেখানে গিয়ে ওরা দেখে একটা বস্তির ঘরে একজন বৃদ্ধা মহিলা রয়েছে। ওই নাম্বারটা তার ছেলের। তার ছেলের কথা জানতে চাওয়াতে উনি বলেন যে তার ছেলে কোথায় আছে তিনি জানেন না। ছেলের সাথে অনেকদিন তার কোনো যোগাযোগ নেই। এরপরেই আসে নতুন চমক। ওদের কথাবার্তার মধ্যেই ঘরে ঢোকে কুমুদিনী ভবনের পরিচারিকা চিত্রা। আমরা জানতে পারি যে চিত্রা এই বৃদ্ধা মহিলারই মেয়ে এবং যে ছেলেটি রায়ার অফিসে হোম ডেলিভারি করত তার দিদি। ওরা সবাই এই ঘটনায় ভীষণ অবাক হয়ে যায়। ওরা সন্দেহ করে তার মানে হয়তো চিত্রা আর তার ভাই দুজনে মিলে হোম ডেলিভারির ব্যবসা করত। হোস্টেলেরই কেউ নিশ্চয়ই তাদের বলেছিল রায়ার খাবারে চিংড়ি মাছ মিশিয়ে দিতে। ওদের জেরার মুখে চিত্রা বলে যে তার ভাইয়ের সাথে তার অনেকদিন হলো কোনো যোগাযোগ নেই। তার ভাই নানা রকম ভুলভাল ব্যবসা করত, সেই কারণে অনেকবার বাড়িতে পুলিশও এসেছে। সবাই তার ভাইকে অনেক বোঝাবার চেষ্টা করেছে, কিন্তু ও বোঝেনি। এমনকি স্বাতিলেখা দেবীও চিত্রার ভাইয়ের সাথে কথা বলেছিল, কিন্তু তা সত্ত্বেও চিত্রার ভাই তার খারাপ কাজ থেকে সরে আসেনি। সেই কারণে চিত্রা ওর ভাইয়ের সাথে কোনো সম্পর্ক রাখত না।
2 বছর আগে চিত্রার ভাই একদিন 30,000 টাকা ওর মাকে দিয়ে বলেছিল যে ও বাইরে কোথাও চাকরি পেয়েছে। চিত্রা বলে যে ওর মাকে ও টাকাটা নিতে বারণ করেছিল, কারণ চিত্রার মনে হয়েছিল যে এটা নিশ্চয়ই কোনো চুরি ডাকাতির টাকা। তারপর থেকেই চিত্রার সাথে তার ভাইয়ের আর কোনো যোগাযোগ নেই। তবে লোকমুখে শুনেছে সে বেনারসের কোনো একটা হোটেলে কাজ করে। অনুশ্রী চিত্রার ভাইয়ের নাম্বারটা চাইলে চিত্রা বলে যে কদিন আগে ওর মায়ের অসুখের সময় চিত্রা ওর ভাইকে ফোন করেছিল, কিন্তু ফোনটা বন্ধ বলে। যে নাম্বারটা চিত্রার কাছে ছিল সেই নাম্বারটা এখন আর ওর ভাই ব্যবহার করে না। এদিকে রিকের জন্য নতুন কোনো নার্স দরকার ছিল বলে স্বাতিলেখা দেবী পুলিশকেই বলেছিলেন একজন নার্স জোগাড় করে দিতে, কারণ তিনি বাইরের কাউকে আর বিশ্বাস করতে পারছিলেন না। পুলিশের ঠিক করে দেওয়া নার্স কুমুদিনী ভবনে আসে রিককে দেখাশোনা করার জন্য। চিত্রার কথাগুলো শুনেই অনুশ্রী বুঝতে পারে যে সে মিথ্যে কথা বলছিল না। সেই সময়ই ইন্সপেক্টর হোচির ফোনে দুর্বার বিষের ফরেন্সিক রিপোর্টটা চলে আসে। সেই বিষের মেডিকেল টার্মটা ইন্সপেক্টর হোচি অনুশ্রীকে বলায় অনুশ্রী গুগল করে দেখে যে সেটা কলকে ফুলের বীজের বিষ। অনুশ্রীর মাথায় সঙ্গে সঙ্গে কিছু যেন একটা খেলে যায়। ইন্সপেক্টর হোচি বারবার এই ব্যাপারে অনুশ্রীকে জিজ্ঞেস করায় অনুশ্রী বলে যে মনে হচ্ছে এটা একটা ভালোবাসার কেস। আমরা দেখি ইন্সপেক্টর হোচির নির্দেশে মনীষা কিছু একটা এনে অনুশ্রীকে দিতে বাধ্য হয়। দেওয়ার সময় মনীষা ওদেরকে জিজ্ঞেস করে যে কে বিষ খেয়েছে। অনুশ্রী বলে যে এখনো কেউ খায়নি, কিন্তু খেতে পারে। অনুশ্রী ইন্সপেক্টর হোচিকে বলে তাদের পাঠানো নার্স যেন যা যা বলা হয়েছে ঠিক তাই তাই করে। এই বলে অনুশ্রী ওই জিনিসটা নিয়ে ভেতরে চলে যায় এবং পুলিশকে বলে যতক্ষণ না সে তাদেরকে ডাকছে তারা যেন বাইরেই অপেক্ষা করে। এই অংশটির ব্যাখ্যা আমরা কিছুক্ষণ পরে বুঝতে পারব। অনুশ্রী ভেতরে গিয়ে স্বাতিলেখা দেবীকে বলেন যে সে দুর্বার খুনির সন্ধান পেয়ে গেছে। মনে হচ্ছে চিত্রার বাড়ির কেউই এই খুনের সাথে জড়িত। সবকটা প্রমাণ পাওয়ার পর সে পুলিশের কাছে যাবে। অনুশ্রীর কথা শুনে স্বাতিলেখা দেবী অবাক হয়ে যায়। অনুশ্রী একজনকে ফোন করার নাটক করে বলে যে সে জানতে পেরেছে দুর্বার খুনিকে, কারণ তারা চিত্রার ভাইয়ের ঠিকানাটা জোগাড় করে ফেলেছে। অনুশ্রী বুঝতে পারে যে তার পেছনে কেউ একজন তার সব কটা কথা শুনছে, আর অনুশ্রী এটাই চাইছিল। অনুশ্রী পৌলমীর সাথে কথা বলছিল, ঠিক সেই সময় স্বাতিলেখা দেবী অনুশ্রীর জন্য সত্যনারায়ণের সিন্নি নিয়ে আসেন। নিজে হাতে খাইয়ে দিতে চান। অনুশ্রী একটু পরে খাবে বললেও স্বাতিলেখা দেবী খানিক জোর করেই অনুশ্রীকে সেই মুহূর্তেই সিন্নিটা খাইয়ে দেন। অনুশ্রীও আর প্রতিবাদ না করে সিন্নিটা খেয়ে নেয়। অনুশ্রীর এক্সপ্রেশন দেখে আমরা বুঝতে পারি যে নিশ্চয়ই এর মধ্যে কিছু গন্ডগোল আছে। তাহলে কি এই সিন্নিতেই বিষ আছে? কিন্তু যদি তাই হয় সেটা জেনেও অনুশ্রী সিন্নিটা খেয়ে নিল কেন? স্বাতিলেখা দেবী নিজের ঘরে বসে বই পড়ছিলেন। ঠিক সেই সময়ই তিনি রিকের ঘর থেকে সবার চিৎকার শুনে ওপরে গিয়ে দেখেন যে রিক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। অনুশ্রী স্বাতিলেখা দেবীকে বলে যে রিক অনুশ্রীর সিন্নির বাটি থেকে 2 চামচ সিন্নি খেতেই এভাবে অজ্ঞান হয়ে গেল। রিক ওই সিন্নিটা খেয়েছে শুনে স্বাতিলেখা দেবী আঁতকে ওঠেন। তাড়াতাড়ি নিচে গিয়ে কাঁদতে কাঁদতে তিনি বিষটা কাটানোর জন্য ওষুধ বানাতে শুরু করেন। সেটা নিয়ে তিনি রিককে খাওয়াবেন বলে ওপরেই যাচ্ছিলেন, ঠিক সেই সময় অনুশ্রী ওনার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। স্বাতিলেখা দেবী অনুশ্রীকে রিকোয়েস্ট করে তাকে ওপরে যেতে দেওয়ার জন্য, কারণ রিকের বিষটা কাটাতে হবে। তখন অনুশ্রী ওনাকে জিজ্ঞেস করে যে রিককে কে বিষ খাওয়ালো, কখন খাওয়ালো? স্বাতিলেখা দেবী বলেন, তুমি যে বললে রিক ওই সিন্নিটা খেয়েছে। অনুশ্রী বলে, তার মানে ওই সিন্নির বাটিতে বিষ মেশানো ছিল, কলকে ফুলের বীজের বিষ, তাই তো? অনুশ্রীর কথা শুনে স্বাতিলেখা দেবী চমকে যান। বারবার তিনি অনুশ্রীকে রিকোয়েস্ট করেন তাকে ওপরে যেতে দেওয়ার জন্য, না হলে রিক মরে যাবে। তিনি অনুশ্রীকেও ওই বিষ কাটাবার ওষুধটা খেতে বলেন, না হলে অনুশ্রীরও ক্ষতি হয়ে যাবে। অনুশ্রী বলে যে তাকে নিয়ে ভাবার কোনো দরকার নেই। সে শুধু জানতে চায় যে স্বাতিলেখা দেবী দুর্বার পায়েসে সেদিন কলকে ফুলের বীজ মিশিয়েছিল কিনা। এটা না বললে সে কিছুতেই স্বাতিলেখা দেবীকে রিকের কাছে যেতে দেবে না। তাতে রিক মরে যায় তো যাবে। প্রচণ্ড উত্তেজনায় ভয় পেয়ে বাধ্য হয়ে স্বাতিলেখা দেবী স্বীকার করে নেন যে তিনি সেদিন দুর্বার পায়েসে কলকে ফুলের বীজের বিষ মিশিয়েছিলেন। তিনি আবারও বারবার অনুশ্রীকে রিকোয়েস্ট করে তাকে ওপরে যেতে দেওয়ার জন্য। তখন অনুশ্রী স্বাতিলেখা দেবীকে বলে যে কলকে ফুলের বিষ কাটানোর জন্য ওইসব চারকোল রিককে খাওয়াতে হবে না, কারণ রিক কোনো বিষ খায়নি। তাকে শুধু একটা কড়া ডোজের ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। 4-5 ঘন্টা পর সে ঘুম থেকে উঠে যাবে। তখন স্বাতিলেখা দেবী বলেন, তবে যে তুমি বললে রিক ওই সিন্নিটা খেয়েছে। অনুশ্রী বলে যে ওটা না বললে আপনি তো এত সহজে সবকিছু স্বীকারই করতেন না।
রায়া আর দুর্বার খুনি সারা জীবন খোলা আকাশের নিচেই ঘুরে বেড়াতো। স্বাতিলেখা তখন অনুশ্রীকে বলে, কিন্তু ওই বিষ তো তুমিও খেয়েছ, একটু পরে তো তুমিও মরে যাবে। অনুশ্রী বলে, ওই যে বললাম, আমার কথা আপনাকে ভাবতে হবে না, আপনার দেওয়া বিষ আমি হজম করে নিয়েছি। আসলে অনুশ্রী আগে থেকেই জানতো স্বাতিলেখা দেবীর স্বীকারোক্তি পাওয়ার জন্য তাকে এই বিষটা খেতে হতে পারে। সেই কারণে অনুশ্রী আগে থেকেই তার ডাক্তার বন্ধুর থেকে এই বিষের অ্যান্টিডটটা জেনে নিয়েছিল। ইন্সপেক্টর হোচির নির্দেশে মনীষা কলকে ফুলের বীজের বিষের সেই অ্যান্টিডটটাই অনুশ্রীকে দিয়েছিল। এই অ্যান্টিডটটা যদি আগে থেকেই কারো শরীরে থাকে তাহলে ওই বিষটা শরীরে গেলেও সেটা কাজ করবে না। রিকের নার্সকে দিয়ে অনুশ্রী আগে থেকেই নিজের শরীরে ওই অ্যান্টিডটের ইঞ্জেকশনটা নিয়ে রেখেছিল। সেই কারণেই ওই কলকে ফুলের বীজের বিষ মেশানো সিন্নিটা খেয়েও অনুশ্রীর শরীরে কোনো রিয়াকশন হয়নি। অনুশ্রী ইচ্ছে করেই স্বাতিলেখা দেবীকে গিয়ে বলেছিল যে সে খুনির সন্ধান পেয়ে গেছে। অনুশ্রী জানত যে এই কথাটা জানার পর তিনি অনুশ্রীকে খুন করার চেষ্টা করবেই, কিন্তু স্বাতিলেখা দেবীর মতো একজন সম্ভ্রান্ত পরিবারের মার্জিত মহিলা দুটো ছোট ছোট বাচ্চা মেয়েকে এইভাবে খুন করল কেন? এত কাণ্ডের মূলে স্বাতিলেখা আছে শুনে সবাই প্রচণ্ড অবাক হয়ে যায়। এখানে তো তার মানে রক্ষকই ভক্ষক। ইন্সপেক্টর হোচি অনুশ্রীকে জিজ্ঞেস করে যে কেউ তো কিছুই বোঝেনি, তাহলে অনুশ্রী কি করে বুঝল যে দুর্বা আর রায়ার খুনগুলো অন্য কেউ না, স্বাতিলেখা দেবী করেছেন? অনুশ্রী বলে, হাতের লেখা দেখে আর কলকে ফুলের বীজের ব্যাপারটা জেনেই সে সন্দেহ করেছে। এই হোস্টেলে অনুশ্রী সবার হাতের লেখা দেখেছে, কারোর হাতের লেখা দেখে মনে হয়নি যে সে খুন করতে পারে, কিন্তু স্বাতিলেখা দেবীর হাতের লেখা দেখে মনে হয়েছিল যে তিনি খুন করলেও করতে পারেন। ইন্সপেক্টর হোচি বলেন, কিন্তু কলকে ফুলের বীজে যে বিষ আছে সেটা তো আমরা কেউই জানতাম না, উনি জানলেন কি করে? তখন চিত্রা বলে, স্বাতিলেখা দেবীর বাবা একজন কবিরাজ ছিলেন, ওনার বাবার কাছ থেকেই উনি হয়তো এইসব শিখেছেন। অনুশ্রী বলে, ঠিক তাই, ও অনেকবার স্বাতিলেখা দেবীকে কবিরাজি বই পড়তে আর জড়িবুটি দিয়ে ওষুধ বানাতে দেখেছে। তাই বিষের নামটা জানার পর ওর প্রথম সন্দেহটা স্বাতিলেখা দেবীর দিকেই আসে, কারণ কুমুদিনী ভবনে অনেকগুলো কলকে ফুলের কাজ সে আগেই দেখেছিল। স্বাতিলেখা দেবী জানতেন যে রায়ার চিংড়ি মাছে অ্যালার্জি আছে। রায়া হয়তো কথায় কথায় কখনো ওনাকে বলেছিল যে সে অফিসের পাশের হোটেল থেকে খাবার খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে গেছে। সুযোগ পেয়েই উনি রায়াকে হোম ডেলিভারির নাম করে চিত্রার ভাইয়ের নাম্বারটা ধরিয়ে দেন। চিত্রার ভাই এমনিতেই খারাপ কাজের সাথে জড়িত থাকত, তাই টাকার লোভ দেখিয়ে তাকে বাগে আনতে ওনার খুব বেশি অসুবিধা হয়নি। নিজে হাতে রান্না করে সেটা হোম ডেলিভারির নামে চিত্রার ভাইকে দিয়ে রায়ার অফিসে পাঠাতো। দিন সাতেক এভাবেই চালিয়ে তিনি সময় মতো মরণ কামড় দিলেন। পটলের দোরমার ভেতরে চিংড়ি মাছ বাটার পুর ভরে শেষ করে ফেললেন রায়াকে। আর চিংড়ি মাছের স্বাদ এবং গন্ধ কিভাবে নষ্ট করতে হয় সেটা তো তিনি কবিরাজি বিদ্যা থেকে জানতেনই। আর দুর্বার জন্য বানালেন জন্মদিনের পায়েস, সেই পায়েসে মিশিয়ে দিলেন কলকে ফুলের বীজের বিষ। বুদ্ধি করে তিনি এমন একটা দিন বেছে নিলেন যেদিন সবাই দুর্বাকে কিছু না কিছু খাওয়াবেই, তাই কোন খাওয়ার থেকে শরীরে বিষ গেছে সেটা বোঝাই যাবে না। ইন্সপেক্টর হোচি স্বাতিলেখা দেবীকে এহেন কাজের কারণ জিজ্ঞেস করতে তিনি বলেন যে মেয়েরা তার কাছ থেকে তার সব কাছের মানুষদের কেড়ে নিয়েছে। তার স্বামী একটা অন্য মেয়ের প্রতি আসক্ত ছিল। স্বাতিলেখা দেবীর প্রতি তার স্বামীর কোনো ভালোবাসাই ছিল না, কিন্তু একদিন সেই প্রেমিকার সাথে অশান্তি করেই স্বাতিলেখা দেবীর স্বামী আত্মহত্যা করেন। আরেকজন মেয়ে মানে রিকের মা এবং তার বৌমা তার কাছ থেকে তার ছেলেকে কেড়ে নিয়েছিল। একদিনের জন্যও তার ছেলেকে তার কাছে আসতে দিত না, কিন্তু একদিন কলকাতায় এসে রাস্তার মধ্যেই ওরা দুজন ঝগড়া করছিল। চিৎকার করতে করতে ওনার ছেলে রাস্তার মাঝখানে চলে যায়, আর তখনই ওনার চোখের সামনে ওনার ছেলে গাড়ি চাপা পড়ে মুহূর্তেই শেষ হয়ে যায়। সেই কারণেই তিনি চাননি যে রিকের জীবনেও আবার কোনো মেয়ে আসুক। ওনার ভয় ছিল যে রিকের জীবনে কোনো মেয়ে এলে সে তার নাতি রিককেও হারিয়ে ফেলবে। স্বাতিলেখা দেবীর কথা শুনে অনুশ্রী খুব রেগে গিয়ে বলে, আসলে রিকের সব থেকে বড় শত্রু স্বাতিলেখা দেবী নিজেই। এবার থেকে তো উনি জেলে থাকবেন, আর রিককে যারা ভালোবেসে দেখে রাখত তাদের সবাইকে তো তিনি মেরেই ফেলেছেন। তাহলে এখন তো আর রিককে দেখার কেউই রইল না, আর কখনো চাইলেও আরেকটা রায়া বা আরেকটা দুর্বাকে তিনি খুঁজে পাবেন না। অনুশ্রী কাঁদতে কাঁদতে বলে, দুর্বা রিককে এতটাই ভালোবাসত যে সে রিকের বিদেশে চিকিৎসার জন্য টাকা জমাচ্ছিল। এরকম ভালোবাসা রিক আর কখনো পাবে? অনুশ্রীর কথা শুনে ইন্সপেক্টর হোচি জিজ্ঞেস করে যে এত কথা সে কি করে জানল।
অনুশ্রী বলে, কারণ দুর্বা তার নিজের বোন। এই কথাটা শুনে সবাই চমকে যায়। অনুশ্রী সবাইকে বলে যে একটা ব্যক্তিগত কারণে তার বাবা মায়ের সাথে তার কোনো সম্পর্ক নেই, সে আলাদা থাকে। দুর্বার মুখে এই হোস্টেলের সব কথাই সে এতদিন ধরে শুনে এসেছে। দুর্বার জন্মদিনে সারপ্রাইজ দিতেই সেদিন সে কলকাতায় এসেছিল। সেদিন সকালবেলায় সেই কুমুদিনী ভবনে প্রায় পৌঁছেই গেছিল, কিন্তু তখনই তার মামা তাকে ফোন করে জানায় যে দুর্বা মারা গেছে। খবরটা পাওয়ার পর প্রচণ্ড কষ্টে এবং রাগে অনুশ্রী দিশেহারা হয়ে পড়ে। সে দুর্বাকে শেষ দেখা দেখতেও যায় না, সারাদিন উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক ঘুরে বেড়ায়। অনুশ্রী নিশ্চিত ছিল যে দুর্বা নিজে বিষ খেতেই পারে না, নিশ্চয়ই কেউ ওকে বিষ খাইয়ে দিয়েছে। তাই খুনিকে ধরবে বলেই অনুশ্রী এই কুমুদিনী ভবনে আসে। স্বাতিলেখা দেবীকে অনুশ্রী বলে যে ওনার ভাগ্য ভালো যে অনুশ্রী কোনো খুনি নয়, না হলে সে নিজের হাতে স্বাতিলেখা দেবীকে খুন করত। এই বলে অনুশ্রী উদ্ভ্রান্তের মতো কুমুদিনী ভবন থেকে বেরিয়ে যায়। সিন শিফট হয় 15 দিন পর। আমরা জানতে পারি এই 15 দিনে কেউ অনুশ্রীর কোনো খবর পায়নি। ইন্সপেক্টর হোচি সেদিন ছুটি নিয়ে নিজের বাড়িতে রান্না করছিল। ঠিক সেই সময় বাইরের কলিং বেলটা বেজে ওঠে। দরজা খুলে হোচি দেখে যে অনুশ্রী দাঁড়িয়ে আছে। এতদিন ধরে বেপাত্তা অনুশ্রীকে তার বাড়িতে দেখে হোচি তো অবাক হয়ে যায়। অনুশ্রী জিজ্ঞেস করে যে হোচি কি রান্না করছে। হোচি বলে, চিংড়ি মাছ দিয়ে মানুষ মারা যায় জানতে পেরে তিনি তো ভয়ে এই কদিন আর চিংড়ি মাছ খেতেই পারেননি। আজ আবার তিনি সাহস সঞ্চয় করে চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছেন। অনুশ্রী বলে যে সে ফ্রেশ হয়ে আসছে, তারপর একসাথে খাবে। তখন হোচি বলে যে আপনার আসল নাম নিশ্চয়ই অনুশ্রী নয়, আসল নামটা কি? অনু বলে যে অনুটা আসল, শ্রীটা নয়, ওর আসল নাম অনুস্মিতা। অনু ফ্রেশ হতে গেলে হোচির কাছে একটা ফোন আসে যে তার প্রমোশন হয়েছে। এবার থেকে তিনি অফিসার ইনচার্জ মিস্টার হোচি সরকার। কুমুদিনী ভবনের রহস্য তো শেষ হলো, তাহলে কি আমাদের আবার দেখা হবে নতুন রহস্যের সাথে অফিসার ইনচার্জ হোচির সাথে? অনুর হঠাৎ করে হোচির বাড়িতে এসে জমিয়ে বসার কারণটা ধোঁয়াশায় রেখে দিয়ে কুমুদিনী ভবন এখানেই শেষ। এই ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফিল্ম ইট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই।